ওকে, ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে আজকে আমাদের সেশনটা শুরু করি। মোটামুটি ৬-৭ জন চলে এসেছেন। আশা করি কিছুক্ষণের মধ্যে বাকিরাও জয়েন করবেন। সো আমি আমার একটা স্লাইড আপনাদেরকে শেয়ার করছি। স্লাইডটা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কনফার্ম করে জানাবেন। স্যার দেখা যাচ্ছে। Okay, thank you so much. So welcome to our Data Science with AI, Data Science Career Track Bootcamp. So this bootcamp number is 2514. এটা হচ্ছে 2025 সালের আমাদের 14th ব্যাচ। সো আমাদের ডেটা সায়েন্সের অনেকগুলো বুট ক্যাম্প এবং শর্ট কোর্স রয়েছে। সো অ্যামং দেম দিস ওয়ান ইজ ওয়ান অফ দেম, ভেরি ইম্পর্ট্যান্ট একটা আমাদের ক্যারিয়ার জব রেডি বুট ক্যাম্প। সো এটা শর্ট নাম হচ্ছে DSAI. So I'm with you. My name is Nazmus Sakim. Right now I'm in a lecturer in software engineering department at Deofru International University. I'm a data consultant and mentor at Academy Limited, and also I'm the co-founder of this organization. সো আমি আজকে আমাদের যেই ব্যাচটা আমরা শুরু করতে যাচ্ছি ডেটা সায়েন্স উইথ এআই, এটার ওরিয়েন্টেশন সেশনটা আজকে আমি নিচ্ছি আপনাদের সাথে। ইউজুয়ালি প্রতিটা ব্যাচ শুরুর আগে আমরা কিছু ডেমো ক্লাস নিয়ে থাকি, ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে থাকি। একটা ওরিয়েন্টেশন ক্লাস এবং দুইটা ডেমো ক্লাস থাকে আমাদের ডেডলাইনের আগ পর্যন্ত। এর মাঝখানে আর কি আমরা চেষ্টা করি যে আমরা বলার চেষ্টা করি বাকি যারা যারা এনরোল করতে চান তারা এনরোল করে ফেলবেন। তো আজকে পর্যন্ত আর কি 5 জন এনরোল করেছেন আমাদের এই ব্যাচে। আর ইউজুয়ালি আমাদের ব্যাচ সাইজ 25 to 28 এর মতন। সো আমি প্রত্যেকটা বিষয়গুলো আসলে আপনাদেরকে আজকে একটু শর্টকাটে এক্সপ্লেন করার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমি একটু আমাদের আজকের টপিকগুলোর একটু ব্রেকডাউন করে নিচ্ছি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি কোনটার পর কোনটা মূলত এক্সপ্লেন করছি। তো ফার্স্ট অফ অল আমাদের একাডেমি কোম্পানি প্রোফাইল এন্ড কিছু সাকসেস স্টোরি নিয়ে আলোচনা করব ফার্স্ট 10 মিনিটস। দেন ডেটা সায়েন্সের বাংলাদেশের জব প্রসপেক্টগুলো কী সেটা নিয়ে আলোচনা করব। ডেটা সায়েন্সের স্পেসিফিক্যালি ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য এটার স্কিল সেট এবং রোড ম্যাপটা কীরকম সেটা নিয়ে আলোচনা করব। আমাদের এই কোর্সের ডিটেলস এবং ফিচারগুলো নিয়ে আলোচনা করব। অ্যান্ড এখানে আপনার ক্যারিয়ার সাপোর্টের জন্য আফটার কোর্স কী কী ধরনের ফিচার বা কী কী ধরনের বিষয়গুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করবো। অ্যান্ড লাস্টলি কোশ্চেন আনসার সেশন থাকবে আপনাদের কাছ থেকে। আমি অবশ্যই ইন দ্য মিন টাইম প্রত্যেকটা সেকশনের মাঝে মাঝে আপনাদের সাথে আমি কমিউনিকেট করার চেষ্টা করব। আপনারা কাইন্ডলি একটু শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন এবং কোশ্চেন আনসারগুলো দেওয়ার চেষ্টা করবেন। ওকে, সো লেটস বিগিন। সো ফার্স্ট অফ অল আমাদের একাডেমি কোম্পানি প্রোফাইল। সো আমি আপনাদের হোস্ট। আমার নাম নাজমুস সাকিব। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি লেকচার হিসেবে ডেফোরেদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। একাডেমি লিমিটেডের কো ফাউন্ডার আর এটা কনসালটেন্ট হিসেবে কয়েকটা জায়গাতে আমি কাজ করেছি। ইউএসএইডে, জার্মানি একটা ব্যাংকে, ইউএস বেসড হেলথ কেয়ার সেক্টরে। আর বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন অনলাইন এবং অফলাইন ট্রেনিং নিয়ে থাকি। আমার বিএসসি বা আন্ডারগ্রেড ছিল রুয়েট থেকে ইন 2012, প্রায় অলরেডি 13 ইয়ার্স এগো। অ্যান্ড দেশে কিছুদিন জব করার পর আই ডিড মাই মাস্টার্স ইন ইউএসএ in industrial and production engineering, and then I did my second masters from Jahangirnagar University in applied statistics and data science. সো বেসিক্যালি আগে আমি অনেক দিন বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি সেক্টরে জব করেছি। এখন মোটামুটি বলতে গেলে আমি পিওরলি একাডেমিতে আছি, রিসার্চার বা অ্যাকাডেমিশিয়ান হিসেবে আমাকে বলতে পারেন। মোটামুটি রিসার্চ সেক্টরে জার্নাল পেপার মোটামুটি 10-12টার মতো পাবলিশ হয়েছে, 400+ সাইটেশন রয়েছে। আর আমার কনসালটেন্সি এবং রিসার্চের এরিয়াগুলো হচ্ছে মেনলি ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, ডিপ লার্নিং, এনএলপি। সো আপনাদেরকে আমাদের গ্র্যাড বাংকার একাডেমি সম্পর্কে হালকা একটা শর্ট জার্নি। জি, আপনি কি মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডের কিনা? না আমি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, আইটি? আইপি, রাইট। জি জি। আমি মূলত মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, স্যার এই জায়গা থেকে আপনি জানতে চাই। হ্যাঁ, আমি কিন্তু নন সিএসসি ব্যাকগ্রাউন্ড। আর আমি ডেটা সায়েন্সে ক্যারিয়ার করেছি এখন পর্যন্ত মোটামুটি প্রায় 7-8 বছর ধরে আমি এই সেক্টরে আছি। আমি বেসিক্যালি নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, সরি নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। ওকে, সো আমাদের গ্র্যাড বাংকার লার্নিং হাব নামে আমাদের একটা ফার্স্ট ফেসবুক পেজ আমরা ওপেন করি এবং আমরা
ডেটা সায়েন্সের শর্ট কিছু কোর্স আমরা অফার করা শুরু করি, এবং আমরা এটা শুরু করি 2022-এ যখন কোভিড চলছিল, তখন নভেম্বর মাসে। সো বাংলাদেশে অফিসিয়ালি আর আনঅফিসিয়ালি আমরাই প্রথম প্ল্যাটফর্ম যারা কিনা ডেটা সায়েন্স নিয়ে কোর্স করানো শুরু করি। তো এই লাস্ট 4 বছরে আমাদের এখানে প্রায় 80টার উপর ব্যাচ আমরা কমপ্লিট করেছি। 4200-এর উপর স্টুডেন্ট আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট করেছে, নতুন জব প্লেসমেন্ট পেয়েছে। দ্যাট মিনস ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে কোর্স করে জব প্লেসমেন্ট পেয়েছে এরকম 60 জনের উপর। কারেন্ট জবে তারা স্কিল আপ হয়েছে, বা তাদের জব সেক্টরে তারা ডেটা সায়েন্সের দিকে তাদের অ্যাপ্লিকেশনগুলোকে তারা শিফট করেছে, এরকম মোটামুটি 200-এর উপরে। ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করছে এরকম 8-10 জনের মতো আছে। সো আমাদের এটা যখন আমরা ফেসবুক পেজ থেকে শুরু করি, সেখান থেকে আমরা আমাদের এই কটা কোম্পানি হিসেবে রেজিস্টার করি ইউএসএতে। সো এইটা হচ্ছে বাংলাদেশের রেজিস্টার্ড কোম্পানি, এটা বেসিক্যালি ইউএস বেস একটা কোম্পানি, বিকজ আমাদের যিনি মেইন ফাউন্ডার উনি ইউএস সিটিজেন, এবং ওখানে উনি পিএইচডি শেষ করে এখন ইন্টেলে জব করছেন, এবং ইউএস বেসড বিভিন্ন অনলাইন স্টার্টআপের সাথে কোলাবোরেশনে মূলত আমাদের এই স্টার্টআপটা তৈরি হয়। আমাদের এই কোম্পানিটা এটা আরজিএসএল ইন্ডেক্সড এবং গভর্নমেন্ট লাইসেন্স কোম্পানি। ওয়েবসাইটটা এখন এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশন আছে, মোটামুটি ঠিক হয়ে যাবে এই মাসের মধ্যে। আপাতত এখন অনলাইন পেমেন্টটা গেটওয়েটা এখন অফ আছে, বাট অনলাইন পেমেন্ট গেটওয়েটা এই মাসের মধ্যে শুরু হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। ইউজুয়ালি বিভিন্ন স্টুডেন্টের সাথে এবং অফিসিয়াল বিভিন্ন কমিউনিকেশনের জন্য আমরা এই ইমেল অ্যাড্রেস ইউজ করি। তো আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে এয়ারপোর্টে আশকোনা দক্ষিণ খান বলে জায়গাটাকে, হাজি ক্যাম্পের পেছনে। সো এটা হচ্ছে আমাদের ইনকর্পোরেশন নাম্বার এবং আমাদের ট্রেড লাইসেন্স। সো আমাদের লাস্ট 5 বছর বলতে পারেন, 5 বছরের মতো সময় হয়েছে। যখন আমরা শুরু করি তখন মাত্র 55 জন স্টুডেন্ট ছিল, তারপরে ধীরে ধীরে আমাদের কোয়ালিটি, আমাদের রেপুটেশনের উপর বেস করে আরও অনেক স্টুডেন্ট আসে, এবং ধীরে ধীরে 250, 400, 600, 700, গত বছর 700-র উপরে স্টুডেন্ট ছিল। এই বছর মোটামুটি প্রায় 600 ক্রস করেছে টিল নাও। আশা করি এই বছরের মধ্যে আমরা হয়তো 800-র কাছাকাছি চলে যেতে পারবো। আমাদের এখানে আমরা প্রতি ব্যাচে স্টুডেন্ট খুবই কম নেই, লিমিটেড স্টুডেন্ট আমরা নিয়ে কোর্স করাই, এবং এখানে আমরা মূলত 1-to-1 একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করি স্টুডেন্টের মধ্যে, যাতে তারা ক্লাসের মধ্যেই একটা টু অ্যান্ড ফ্রো কমিউনিকেশনের মাধ্যমে পুরোপুরি তাদের কোর্সের মডিউল সম্পর্কে ভালোভাবে শিখতে পারে। অন্যান্য প্ল্যাটফর্মের মতন আমরা 100-150 জন নিয়ে আসলে ব্যাচ করি না, কখনোই করি না। আমরা লিমিটেড স্টুডেন্ট নিয়ে কোর্স করাই। তো আমাদের এখান থেকে যারা কোর্স কমপ্লিট করেছে এর মধ্যে মোটামুটি প্রায় 14%-এর মতো নতুন জব পেয়েছে, ইন্টার্নশিপও করেছে এরকম প্রায় 7%-এর মতন, বাইরে চলে গেছে এরকম 5%, দেশে তারা স্কিল আপ হয়েছে এরকম মোটামুটি 52%। বাকি আদার্স অন্যান্য সেক্টরে অনেকে আছে যাদের আসলে প্রপারলি ইনফরমেশন আমাদের হাতে হয়তো এই মুহূর্তে নাই। তো আমাদের এখানে ফ্যাকাল্টি মেম্বার, যদিও এখানে 8 জনের ছবি দেওয়া আছে, কারণ তারা আমাদের মেইন 8 জন মেম্বার ফ্যাকাল্টি মেম্বার, তার সাথে আরও 6 জন অ্যাড আছে যাদের ছবি এখানের মধ্যে এই মুহূর্তে নাই, তারাও আরও বিভিন্ন কোর্সগুলো নিচ্ছেন আমাদের এখানে। তো আমাদের যে বুট ক্যাম্পগুলো আমরা করাই, সেই বুট ক্যাম্পে অন অ্যান্ড অ্যারাউন্ড 3 জন বা 4 জন নিয়ে আমরা বুট ক্যাম্প করাই, এবং এখানে যে পার্টে এক্সপার্ট বা যে পার্ট নিয়ে তারা কাজ করছেন, রিসার্চ করছেন বা জব করছেন, আমরা তাদেরকে সেই পার্টগুলোই কন্ডাক্ট করতে বলি। যেমন ফর এক্সাম্পল নাজিম হচ্ছে এক্সেল পাওয়ার বিএতে এক্সপার্ট। সো নাজিম আমাদের এখানে 3.5 বছর উপর ধরে শুধুমাত্র এক্সেল, গুগল অ্যানালিটিক্স এবং পাওয়ার বি নিচ্ছে। যেমন মাহবুব হচ্ছে স্ট্যাটিস্টিক্স এবং মেশিন লার্নিং, ডিপ লার্নিং এক্সপার্ট। তো মাহবুব আমাদের এখানে স্ট্যাটিস্টিক্সের পোর্শন, ডিপ লার্নিং পোর্শন নিচ্ছে। যেমন প্রতীক হচ্ছে এসকিউএল, বিগ ডেটা অ্যানালাইসিস, বিগ ডেটা আর্কিটেকচারের উপরে এক্সপার্ট, ডেটা পাইপলাইনের উপর এক্সপার্ট, ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, এই এরিয়ার উপর এক্সপার্ট। সো শুধুমাত্র ওই পার্টটা সে নিচ্ছে। তো এরকম অনেকেই আছে বিভিন্ন জায়গা থেকে, যারা হচ্ছে যেমন হচ্ছে ইফাত বেসিক্যালি হচ্ছে ডিপ লার্নিং, এআই মডেল, এনএলপির উপর এক্সপার্ট, উনি হচ্ছেন আরেকজন ফ্যাকাল্টি, উনি আমাদের গেস্ট ফ্যাকাল্টি। এখানে হচ্ছে হাসান সাকিব ভাই, উনি ওয়ালটনে ডেপুটি ম্যানেজার হিসেবে আছেন R&D ডিপার্টমেন্টে, এবং উনি মূলত হচ্ছে অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্সের ক্লাসগুলো নিয়ে থাকেন। এই ফ্যাকাল্টি আমাদের আগে ছিলেন, বাট উনি এখন রিসেন্টলি ইউএসএ চলে গিয়েছেন, আর আমি তো এখানের মধ্যে আছি। তো আমাদের এখানের মধ্যে আমরা কোর্স প্ল্যানটা এমনভাবে সাজাই যেন কিনা আমাদের প্রতিটা পার্টে যে পার্টে এক্সপার্ট, যে পার্ট নিয়ে কাজ করছে, সেই পার্টি যেন তিনি আমাদেরকে এখানে ডেলিভার করতে পারেন। তো
তো সেই হিসেবে দেখা যায় একটা বুট ক্যাম্পে 4.5-5 মাসের যে বুট ক্যাম্পটা হয়ে থাকে তাতে আমাদের বেস্ট মেন্টরের কাছ থেকে আপনারা বেস্ট টপিক জিনিসগুলো যাতে শিখতে পারেন এটা আমরা এনশিওর করি। আমাদের আগে 2021-22 থেকে যখন আমরা মূলত 2021-এর শেষের দিক থেকে বুট ক্যাম্প অফার করা শুরু করি, যেটা বাংলাদেশে আর কেউ অফার করেনি, প্রথমে আমরাই শুরু করি বুট ক্যাম্প। এখন অনেকে অন্যান্য জায়গায় করছে, দ্যাটস ফাইন। তখন থেকেই আমাদের বুট ক্যাম্পে তখন আমাদের ছিল 8 মাসের, 8 মাস 7.5 মাস 8 মাস ছিল। পরে এটাকে আমরা আরও রিফাইন করে আরও আপডেট করে এটাকে আমরা 6 মাসে, পরে এখন আমরা এটাকে 5 মাসে, 4.5 থেকে 5 মাসে নিয়ে আসছি। তা আমাদের যারা ইউএসএ অ্যাডভাইজার আছেন, এখানে দুজনের নাম আছে, এর বাইরেও আরও 3-4 জন আছেন। এর মধ্যে এখানে যিনি দেখতে পাচ্ছেন নাহিদ হাসান, হি ইজ অ্যাকচুয়ালি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন অফ স্ট্যাটিস্টিক্স টেক্সাস A&M আর ফয়সাল রিয়াদ ভাই, উনি আমাদের ফাউন্ডার, উনি ইন্টেলে আছেন, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি কমপ্লিট করেছেন। সো এর বাইরেও অনেকে যারা বাইরের দেশে মানে ওখানে আর কি ডেটা সায়েন্স নিয়ে তারা জব করছেন, কাজ করছেন, অ্যামাজনে আছে, নাইকিতে আছে। তো তাদের কাজ কি, তাদের অ্যাডভাইজারের কাজ হচ্ছে যে আমাদের যে কোর্স মডিউলগুলো আমরা তৈরি করি সেইগুলো তারা চেক করে রিফাইন করে বিভিন্ন সাজেশন দিয়ে অ্যাপ্রুভ করে। তো আমাদের কোর্সের মডিউলটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, বাইরের কান্ট্রির বিভিন্ন ধরনের একাডেমিক এবং জব সেক্টরে যে ধরনের টুলস, যে ধরনের নলেজগুলো শেখা দরকার, ওইভাবেই আমাদের কোর্স মডিউলটা তৈরি করা হয়। এটা আমি একটু পরে আবার একটু আপনাদেরকে ডিটেলসে বলবো। আমাদের এখান থেকে যারা কোর্স করেছে, বিভিন্ন জায়গায় জব পেয়েছে এবং জব করছে, তার একটা লিস্ট দেওয়া আছে। এর বাইরেও অনেকে আছে, এর বাইরে অনেকগুলো লিস্ট আছে। সো যে নামগুলো আপনারা মোটামুটি পপুলার বা আপনারা চিনবেন, সেই নামগুলো এখানে মধ্যে দেওয়া আছে। যেমন আকিস গ্রুপ, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স, সিটি ব্যাংক, ডেটা স্কেপ, কনসালটেন্ট অ্যান্ড রিসার্চ, ইউএস বাংলা এয়ারলাইন্স, তারপর টেকনো আইটি, রূপায়ণ গ্রুপ, নাসা গ্রুপ, ICT-DRB, মেল স্কিল, ইস্টার্ন ব্যাংক, হামিম গ্রুপ, এসব জায়গায় আমাদের স্টুডেন্টরা জব করছে এই মুহূর্তে। এবং এদের অনেকগুলো কোম্পানির সাথে, অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে আমাদের কোলাবোরেশন আছে। সো দেখা যায় যে তাদের এখান থেকে যখন কোনো রিকোয়ারমেন্ট প্রয়োজন, তখন তারা আমাদের কাছ থেকে বিভিন্ন স্টুডেন্টদের, টপ স্টুডেন্টদের সিভিগুলো তারা নিয়ে থাকেন। তো দেখা যায় যে আমাদের এখান থেকে যদি আমরা 3টা সিভি দিই, এর মধ্যে একজনের জব মোটামুটি কনফার্ম হয়ে যায়। এরা আমাদের কিছু টপ স্টুডেন্ট, এবং এদের অনেকেই দেশের বাইরে আবার চলে গিয়েছে, দেশের মধ্যে ভালো প্রতিষ্ঠানে জব করছে। এখানে আমাদের যারা সাকসেস স্টোরিগুলো, এগুলো আমাদের ফেসবুকের পেজেও আছে, ওখান থেকে আপনারা দেখতে পারেন। তো বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, বিভিন্ন পজিশনে আমাদের এখানের মধ্যে স্টুডেন্টরা জব পেয়েছে। আমরা কিছু অফলাইনে কোর্স করিয়ে থাকি, বিভিন্ন সেমিনার নিয়ে থাকি। আমি বেসিক্যালি এটা কন্ডাক্ট করি বুয়েট, আপনার রুয়েটে, মানে আমার ইউনিভার্সিটিতে, বা চুয়েটে, খুলনা ইউনিভার্সিটিতে, সাস্টে আমি বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি। তো আমি ডেটা সায়েন্স সম্পর্কে এই ছিল মোটামুটি আমাদের কোম্পানি সম্পর্কে একটা শর্ট ইনফো। ডেটা সায়েন্সের বিভিন্ন স্কোপ এবং এটার অ্যাপ্লিকেশন এরিয়া নিয়ে আমি এখন সেশনটা শুরু করব। সো এতক্ষণ পর্যন্ত যা যা বললাম, ইন দ্য মিন টাইম যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে আস্ক করতে পারেন, এনিওয়ান। আচ্ছা, যেহেতু কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা আমাদের পরের সেশনটা শুরু করি। তো ডেটা সায়েন্সটা আসলে মূলত কি, যদি আমি একটু শর্ট করে বলি, যে এটা একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড। তো ইন্টারডিসিপ্লিনারি মানে হচ্ছে এখানে অনেকগুলো সাবজেক্ট এরিয়া মিক্স করা আছে, যেখানের মধ্যে সায়েন্স আছে, ম্যাথস আছে, স্ট্যাটিস্টিক্স আছে। এটা কি করে, বিভিন্ন ধরনের সায়েন্টিফিক মেথড, প্রসেস, অ্যালগোরিদম দিয়ে আমরা কি করি, বিভিন্ন নলেজ এবং ডেটাকে থেকে আমরা বিভিন্ন ইনসাইটগুলো নিয়ে থাকি, বিভিন্ন নয়েজি স্ট্রাকচার্ড এবং আনস্ট্রাকচার্ড ডেটা থেকে, এবং এটা আমাদের বিভিন্ন রিয়েল লাইফে অ্যাপ্লিকেশনে আমরা বিভিন্ন কেসে ইউজ করে থাকি। তো ডেটা সায়েন্স এটা একটা বলতে গেলে নলেজ ডোমিন। এই নলেজ ডোমিনটার আন্ডারে আমরা অনেকগুলো ক্যারিয়ার ট্র্যাক দেখতে পাই, যার মধ্যে ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং হচ্ছে একরকম, আবার ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট হচ্ছে একরকম, ডেটা ইঞ্জিনিয়ার একরকম, ডেটা আর্কিটেক্ট বা হচ্ছে আর আপনার DBMS, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এরকম পজিশনগুলো হচ্ছে ডিফারেন্টভাবে আলাদাভাবে ভাগ করা। তো সবগুলোতেই যে আপনার সমান রকম স্কিল দরকার হয় তা কিন্তু না। এক একটা ক্যারিয়ার ট্র্যাকের গোল, ওটার নলেজ লেভেল এবং ওটার স্কিল রিকোয়ারমেন্ট আলাদা।
তো ডেটা সায়েন্সে আমাদের মেইন 3টা টাস্ক আমরা যদি এখানে মধ্যে দেখি, ফার্স্ট হচ্ছে যে তারা রিগ্রেশন এবং ক্লাসিফিকেশন টাইপের কিছু টাস্ক কমপ্লিট করবে এবং এটাকে আমরা মডেল পারফরমেন্সটাকে ইমপ্রুভ করব এবং আমরা বিভিন্ন এক্সপিরিয়েন্স দিয়ে ডেটা দিয়ে আমরা টেস্ট করব, চেক করব এবং পরবর্তীতে সিস্টেমের মধ্যে ডিপ্লয় করব। তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে এসেনশিয়াল যে বিষয়টা আমাদেরকে জানতে হয় বা যেটা জানা উচিত সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, কারণ স্ট্যাটিস্টিক্সকে বলা হয় দ্য ব্রেইন অফ ডেটা সায়েন্স। সো ফার্স্ট অফ অল আমি একটু স্ট্যাটিস্টিক্স সম্পর্কে শর্টকাটে একটু আপনাদেরকে একটা আইডিয়া দিব যে স্ট্যাটিস্টিক্স আমাদের ডেটা সায়েন্সে কেন দরকার এবং এটা কেন এত বেশি ইম্পর্টেন্ট। সো রিসেন্টলি আমরা যে ধরনের প্র্যাকটিক্যাল এক্সাম্পলও দিয়ে থাকি, যেমন অটোমেটেড ভেহিকেল, অটোনোমাস ভেহিকেল, টেসলা, ডিজিআই, ড্রোন, সাপ্লাই চেনের মধ্যে দেখা যায় অ্যামাজন, অ্যালিবাবা, বিভিন্ন কোম্পানি তারা ইউজ করছে ডেটা সায়েন্সকে। মেডিকেল সেক্টরে ইএচআর, ইলেকট্রনিক হেলথ রেকর্ড, সার্জারি, ডায়াগনস্টিক, তারপর রোবোটিক্সে বোস্টন ডায়নামিক্স, আপনারা ফেসবুকে দেখছেন হয়তো বিভিন্ন বোস্টন ডায়নামিক্সের ভিডিও, যে রোবট কি সুন্দর ভাবে হচ্ছে নাচতেছে, ঘুরতেছে, বিভিন্ন টাস্ক করতেছে। এগ্রিকালচার, স্পোর্টস এবং আর অন্যান্য জায়গাতে আমরা এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখে থাকি। মূলত ডেটা সায়েন্স এবং এআইতে আমরা যে ধরনের মানে ইন্ডাস্ট্রিগুলো যে ধরনের প্রজেক্ট বেস কাজগুলো করে থাকি, সেটার যদি আমরা একটা তাদের স্টেপগুলোকে যদি একটু ব্রেকডাউন করি, তার ফার্স্ট হচ্ছে ডেটাকে তারা ক্যাপচার করে, ডেটাকে প্রসেস করে, ডেটাকে অ্যানালাইসিস করে, সেখান থেকে ডেটাকে মডেলিং করে, ডেটা মডেল হওয়ার পর ডেটাকে ইন্টারপ্রিটেশন করে এবং লাস্টে প্রেডিকশন করে। এটা হচ্ছে বেসিক স্টেপস। এর মাঝখানে অনেক ব্রেকডাউন আছে, জাস্ট এটাকে আমরা যদি সারফেস লেভেলে একটা ব্রড সেন্সে চিন্তা করি, মোটা দাগে এই কয়েকটা স্টেপই হচ্ছে আমাদের মেইন। তো ধরেন এখানের মধ্যে একটা বক্সের মধ্যে কিছু ডেটা আছে, আমি ধরেন এখানের মধ্যে কিছু ভ্যালু দেখতে পাচ্ছি, ইয়েস, নো, এগুলো কিন্তু ডিফারেন্ট ভ্যালু। এখানে কিছু পার্সেন্টেজ ভ্যালু দেওয়া আছে, এখানে 6 ডিজিট বা 4 ডিজিটের ভ্যালু দেওয়া আছে। সো এগুলো হচ্ছে আনস্ট্রাকচার্ড ফরম্যাটে, এগুলো আসলে কোত্থেকে আসছে আমরা এইভাবে বলতে পারি না, সেটাকে আমরা বলছি হচ্ছে ডেটা। যখন আমরা এটাকে স্ট্রাকচার্ড ওয়েতে সাজাবো তখন এটা হয়ে যাবে ইনফরমেশন। সো আমি যে এখানের মধ্যে যদি একটা ডিভিশন অনুযায়ী ধরি যে ঢাকা, রাজশাহী, চিটাগাং ভ্যাকসিন পাঠানো হয়েছে কিনা, কোভিডের ভ্যাকসিন পাঠানো হয়েছে কিনা, ইয়েস এবং নো। সো এখানে যে ইয়েস নো দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি হচ্ছে এই ভ্যাকসিন পাঠানো হয়েছে কিনা এইটার একটা রেসপন্স ভ্যালু। অ্যাফেক্টেড রেট, এই পার্সেন্টেজগুলোর আমরা শুরুতে জানতাম না যে এটা কোত্থেকে আসছে, বাট আমরা এখন বলতে পারছি যে মানুষের এই কোভিড-19 অ্যাফেক্টেড রেটের পার্সেন্টেজ কত, তার মানে এটা মিনিংফুল ওয়েতে আমরা এটা সাজাতে পারছি। যখন আমরা আমাদের ডেটাগুলোকে টেবুলার ফরম্যাটে মিনিংফুল ওয়েতে সাজাবো তখন আমরা এটাকে বলবো ইনফরমেশন। সো ডেটা থেকে আমাদের ফার্স্টে ইনফরমেশন এটাকে সাজাতে হয়, দেন পরবর্তীতে আমরা এই কলামগুলো থেকে বা আরও এক্সট্রা কলামগুলো যেগুলো থাকবে সেখান থেকে বিভিন্ন অ্যানালাইসিস করে, বিভিন্ন প্রেডিকশন করে আমরা আমাদের ডেটাগুলো থেকে বিভিন্ন ইনসাইট বের করি, সেখান থেকে আমরা ডিসিশন মেক করি, সেখান থেকে আমরা প্রেডিকশন করি এবং আমরা কোম্পানিকে বা ইন্ডাস্ট্রিতে এই অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট, অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে আমরা কোম্পানির হায়ার ম্যানেজমেন্টকে বিভিন্ন রিপোর্টিং করে বলি, রিকমেন্ডেশন দিই যে আপনার এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে। তো যদি একটা টেবুলার ডেটার কথা যদি আমরা চিন্তা করি, যে এখানে মনে করেন দুইটা পার্টে আমরা ভাগ করি, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমরা ওয়াই দ্বারা চিহ্নিত করি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কয়েকটা ফিচার বা কয়েকটা কলামের ডেটা এখানে আছে, ধরেন x1, x2, x3, x4। তো এই ভ্যালুগুলোর উপর বেস করে প্রিভিয়াস ডেটা থেকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে অ্যাকসেপ্ট বা ইয়েস, রিজেক্ট অথবা নো এরকম ভ্যালু দেওয়া আছে। সো ডেটা সায়েন্সের মূলত কাজ কি, এই ধরনের যে ভ্যালুগুলো থাকবে এই ভ্যালুগুলো থেকে তারা একটা প্যাটার্ন তৈরি করবে, একটা প্যাটার্ন তৈরি করে সেই প্যাটার্ন অনুযায়ী ডেটাকে আমরা একটা মডেলের মধ্যে তাকে ট্রেন করাবো, ট্রেন করার পর টেস্ট করে দেখব যে এখানে যে ডেটা থেকে আমরা সাপোজ এই লাইনের ডেটা থেকে, এই রো থেকে যে অ্যাকসেপ্ট পেলাম বা ইয়েস পেলাম, সিমিলার টাইপের ডেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা অ্যাকসেপ্ট করছে কি করছে না। সো মডেলটা সে ঠিকভাবে কাজ করছে কিনা, মেশিন লার্নিং বা ডিপ লার্নিং মডেল আমরা এইভাবে ডেটা দিয়ে ট্রেন টেস্ট করে চেক করি। তো এটা আমরা বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারি, যেমন আমি যদি এটা মেডিকেল সেক্টরে বলি, ধরেন গ্লুকোজ, ব্লাড প্রেশার, ইনসুলিন, বিএমআই এই ভ্যালুগুলো দেওয়া আছে এবং লাস্টে ডায়াবেটিস আছে কি নাই বা টাইপ 1 নাকি টাইপ 2 সেটা দেওয়া আছে। এখন ধরেন প্রিভিয়াসলি লাস্ট 10 ইয়ার্সে এখানে 10 লাখ পেশেন্টের ডেটা আছে। সো এখান থেকে আমরা এই ডেটাগুলো থেকে একটা মডেল তৈরি করতে পারি যেটা একটা প্যাটার্নকে সে আইডেন্টিফাই করবে এবং ওই প্যাটার্ন অনুযায়ী নতুন কোনো একটা ভ্যালু যদি আমরা এখানে ইনপুট দিই তাহলে সে আমাকে বলবে যে তার ডায়াবেটিস আছে কি নাই।
যেটা আমরা সাধারণত ডায়াগনস্টিক সেন্টারে অথবা হসপিটালে দেখে থাকি। ডক্টররা হচ্ছে ডায়াগনস্টিক রিপোর্টটা দেখেন, দেখে বলে যে হ্যাঁ আপনার তো এই সমস্যা ওই সমস্যা। তো ডক্টর কীভাবে জানে? কারণ ডক্টর এটার উপর পড়াশোনা করে আসছে। তো এখন এইখানের মধ্যে অ্যাজ এ ডেটা অ্যানালিস্টের আমার কাজ কি? এমন না যে আমাকে মেডিকেল সেক্টরে সব কিছু শিখতে হবে, বাট আমি যদি এইটুকু বুঝতে পারি যে কোনটা কোন কাজে লাগছে এবং কোনটার ভ্যালুটার রেঞ্জ কীরকম, তাহলে এইটার উপর বেস করে আমি একটা মডেল ডেভেলপ করতে পারি, যে মডেলটা দিয়ে পরবর্তীতে জাস্ট শুধুমাত্র কিছু ভিজুয়াল ডেটা, টেবিল অথবা গ্রাফ, চার্ট বা এক্সরে রিপোর্ট, এই ধরনের ছবি দিয়ে আমরা একটা পেশেন্টের বিভিন্ন ডিজিজকে প্রেডিক্ট করতে পারি এবং সেই হিসাবে তার ডায়াগনোসিসটা করতে পারি। এছাড়া মনে করেন আমি যদি কোনো একটা এইচআর ডেটা যদি চিন্তা করি, যে জেন্ডার, এডুকেশন, স্কিল, সিভি, রেটিং, প্রিভিয়াস এমপ্লয়ার এক্সপিরিয়েন্স, লোকেশন, ইন্টার্নশিপ এবং হায়ার অর নট হায়ার। তো আমার প্রিভিয়াস ডেটা যেটা আছে সেখান থেকে যদি আমি এরকম একটা সিমিলার ওয়েতে একটা মেশিন লার্নিং মডেল ডেভেলপ করি, যাতে এই প্যাটার্নটা ধরে নতুন কোনো একজন এমপ্লয়ার, হ্যাঁ পোটেনশিয়াল এমপ্লয়ার, একজন ক্যান্ডিডেট যখন আসবে, তার এই ভ্যালুগুলোর উপর বেস করে তাকে আমি পরবর্তী স্টেপে সেকেন্ড লেভেলে আমি ইন্টারভিউর জন্য তাকে ডাকবো কি ডাকবো না, সেটা আমরা এখান থেকে সাথে সাথে বের করতে পারি। সো এখন ধরেন আপনার এটিএস ফ্রেন্ডলি অনেক সিভির ফরম্যাট আছে, এবং এটার যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে জাস্ট শুধুমাত্র স্ক্যান করে দিলেই সাথে সাথে এখান থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো নিয়ে মেশিন বা সিস্টেমটা ডেভেলপ করা আছে, সে একটা ডিসিশন নিয়ে নেবে যে তাকে আমরা হায়ার করবো কি করবো না। অথবা মনে করেন যে আপনি একটা আপনার ধরেন একজন সিভিল ইঞ্জিনিয়ার হোক অথবা রোডস অ্যান্ড হাইওয়েতে জব করে বা এই ধরনের সেক্টরে যদি আমরা ডেটা অ্যানালাইসিস এবং প্রেডিকশনের এক্সাম্পল যদি দেখতে চাই, ধরেন ল্যান্ড সাইজ, বিল্ডিং, স্টোরস, রুমস, কিচেন এরিয়া, বাথরুম, পার্কিং লোকেশন, এগুলোর উপর বেস করে প্রাইস দেওয়া আছে, অ্যাপার্টমেন্টের প্রাইস বা বিল্ডিংয়ের প্রাইস। সো বিভিন্ন জায়গা থেকে যে লোকেশন থেকে ডেটাগুলো আসে সেই ডেটাগুলোর উপরে আমরা সিমিলার ওয়েতে যদি একটা প্যাটার্ন জেনারেট করতে পারি, যে এই মডেলটা আমাকে একটা নির্দিষ্ট প্যাটার্ন ধরে আনসার দিবে, তো সেই হিসাবে নতুন কোনো একটা জায়গার প্রাইসটাও আমরা এখান থেকে এস্টিমেট করতে পারি বা প্রেডিকশন করে বের করতে পারি। সো এখানে তিনটে এক্সাম্পল দিলাম, কিন্তু তিন রকম, এরকম আরও অনেক হাজার হাজার এক্সাম্পল আছে। যেই জায়গাতেই ডেটা আছে সেখানে ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন, এটার কোনো ধরনের কোনো বিকল্প নাই। বর্তমানে ডেটাই হচ্ছে বলতে গেলে ডেটা ইজ এ নিউ অয়েল, মানে আগে গোল্ড ছিল, অয়েল ছিল, এখন হচ্ছে ডেটা। যার কাছে ডেটা আছে সে হচ্ছে মানে বলতে গেলে পুরো কন্ট্রোল তার হাতে। লাইক ফর এক্সাম্পল জাকারবার্গ অথবা অ্যামাজন অথবা ধরেন আপনার এখন ওপেন এআই, হ্যাঁ। তো যার কাছে ডেটা আছে সেই বেসিক্যালি হচ্ছে পুরো বিশ্বের কি সে শাসন করতে পারবে, ব্যাপারটা হয়ে গেছে এরকম। বা ধরেন ইলন মাস্ক, হ্যাঁ, টেসলা বা অন্যান্য অনেক কিছু আছে এখানে। তা আমরা বিভিন্ন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করেও ডেটাগুলো থেকে বিভিন্ন ইনফরমেশন ইনসাইটগুলো বের করতে পারি, যেটা একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল বা একটা মেশিন লার্নিং ডেভেলপ করার আগে স্টেপগুলোর মধ্যে হয়ে থাকে। তো আমাদের এই ডেটা সায়েন্সটাকে, এটা একটা ভেন ডায়াগ্রাম আপনারা ছোটোবেলায় দেখছেন। তো ডেটা সায়েন্সে এখানে দুইটা পার্টে ভাগ করা আছে। লেফট সাইডে যদি আমরা দেখি এআই, এমএল, ডিএল, আর এই পাশে হচ্ছে ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, ভিজুয়ালাইজেশন, এক্সপ্লোরেটিভ অ্যানালাইসিস। সো দুইটা মিলেই হচ্ছে আমার ডেটা সায়েন্স। এই দুইটা জিনিসের একটা মেলবন্ধন, একটা সামঞ্জস্য থাকতেই হবে। তো মেশিন লার্নিং, ডিপ লার্নিং এই কোডগুলো লিখতে গেলে বা একটা আপনার প্রবলেম স্টেটমেন্টকে সলভ করতে গেলে একটা অবজেক্টিভ নিয়ে যদি আপনি আগাতে চান, তাহলে অবশ্যই আপনার ম্যাথ, স্ট্যাটিস্টিক্সের নলেজ থাকতে হবে। তাছাড়া আপনি একটা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং মডেল তৈরি করতে পারবেন না। তো আমরা শুরু করি হচ্ছে স্ট্যাটিস্টিক্স দিয়ে। স্ট্যাটিস্টিক্সকে বলা হয় দ্য ব্রেইন অফ ডেটা সায়েন্স। আমরা একটা র ডেটা থেকে যখন সেটাকে অ্যানালাইসিস করা শুরু করি, তার আগে ডেটাকে র্যাঙ্গলিং করা, ডেটাকে ক্লিন করা, ডেটাকে ম্যানিপুলেট করা, ডেটাকে সারফেসিং করা, ফিল্টারিং করা, এগুলো অনেকগুলো কাজ শেষ করে দেন এখান থেকে বিভিন্ন ধরনের নন প্যারামেট্রিক মডেলগুলো তৈরি করা, যেটা রিয়েল লাইফে আমার প্রবলেমটাকে সলভ করতে পারে। এই কাজগুলো আমি স্ট্যাটিস্টিক্স দিয়েই করতে পারবো, অন্য কোনো ধরনের কোনো সাবজেক্ট নলেজ দিয়ে করতে পারবো না। এখানে আপনি ফিজিক্স বা কেমিস্ট্রি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবেন, এখানে আপনি মেডিকেল সেক্টরে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবেন না, কোনো থিওরি আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অনলি অ্যান্ড অনলি স্ট্যাটিস্টিক্স দিয়ে এটা পসিবল। তো কেন স্ট্যাটিস্টিক্স? কারণ এইটা ম্যাথমেটিক্সের একটা স্পেশাল ব্রাঞ্চ, যেটা আমরা বিভিন্ন ধরনের টেকনিক্যাল অ্যানালিসিস করার ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সকে ইউজ করে থাকি। স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন ধরনের মেজারমেন্ট আছে, আমরা সবাই মিন, মিডিয়ান, মোড, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো খুবই কমন, আমরা ছোটোবেলায় অথবা আন্ডারগ্রেড লেভেলে শিখে আসছি। তার থেকেও আরও ইনডেপথে অ্যানালাইসিস করে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মডেল তৈরি করার ক্ষেত্রে
আমার একটা মেশিন লার্নিং ডিপ লার্নিং মডেল ডেভেলপ করার ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সটা প্রয়োজন। তো স্ট্যাটিস্টিক্স এটা একটা এলিট ওয়ে যেটা দিয়ে আমি একটা ডেটা থেকে বিভিন্ন ইনসাইট বের করতে পারবো, ইন্টারপ্রেট করতে পারবো, এবং এটা সাইকোলজি, বিজনেস, ফিজিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, এনজিও, এনিওয়ান, এনি প্লেস, আপনি শুধুমাত্র জাস্ট নাম বলবেন, ওটার আপনার হিউজ লেভেলের অ্যাপ্লিকেশন আমরা খুঁজে বের করতে পারি। তো মেইন রোলগুলো কি? ফার্স্ট হচ্ছে একটা র ডেটাকে ক্লিন করা, ডেটা গ্যাদার করার পরে সেখান থেকে বিভিন্ন ক্লিনিংয়ের কাজ করে এখান থেকে ইনসাইটগুলো বের করা, ভিজুয়ালাইজ করে দেখা, তারপর সেখান থেকে ডেটাকে অ্যানালাইসিস করা, বিভিন্ন অ্যানালিটিক্যাল টুলস, সফটওয়্যার, যেমন আমরা পাইথন ইউজ করতে পারি, আর ইউজ করতে পারি ল্যাঙ্গুয়েজ হিসেবে, আমরা সফটওয়্যার হিসেবে এটা এক্সেলে করতে পারি, পাওয়ার বিএতে করতে পারি, এসকিউএলে করতে পারি, স্ট্যাটাতে করতে পারি। তো অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে আমাকে বিভিন্ন ধরনের টুল সম্পর্কে টুকটাক নলেজ থাকতে হয়। তো এখান থেকে আমরা বিভিন্ন পপুলেশন ডেটা, স্যাম্পলিং, মেজার্স অফ ডিসপারশন, শেপ ডিস্ট্রিবিউশন, ক্যারেক্টারিস্টিক্স, ডেটার মুভমেন্ট, হাইপোথিস টেস্টিং, ডেটা ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিস্টিক ডিস্ট্রিবিউশন, বিভিন্ন ক্যালকুলেশন, অনেক কিছু আমার এখান থেকে স্ট্যাটিস্টিক্স দিয়ে কাজগুলো করতে হয়। এছাড়া এই স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডেটাগুলোকে অ্যানালাইসিস করি, বিভিন্ন কন্ডিশন, বিভিন্ন অ্যানালাইজ, বিভিন্ন ভেরিয়েবল, কোরিলেশন, মাল্টি কোলিনিয়ারিটি, মিসিং ডেটা থাকে, আউটলায়ার থাকে, অনেক ধরনের মানে একদম মেসি টাইপের ডেটা থাকে, মানে ডেটা কোনো বলতে গেলে মা বাপ থাকে না। এই সকল ডেটাগুলো থেকে সুন্দর করে বিভিন্ন অবজেক্টিভ অনুযায়ী, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সর্টিং করা, সাজানো, এই কাজগুলো শুরুতে করতে গেলে আমার স্ট্যাটিস্টিক্স দরকার। এছাড়া বিভিন্ন মডেল, যদি মেশিন লার্নিং মডেল মনে করেন তৈরি করলাম, এখন এটা কতটুকু কাজ করতেছে এটা আমার জানা দরকার না? তো সেখানে আমি পি ভ্যালু লাগবে, এফ স্কোর লাগবে, আর স্কোর, জেড স্কোর, টি স্কোর, হাইপোথিস টেস্টিং লাগবে, কোভেরিয়েন্স, ক্লাসিফিকেশন ম্যাট্রিক্স, আরওসি কার্ভ, এই যে টার্মগুলো বলতেছি এগুলো কোত্থেকে আসছে? এগুলো কি কম্পিউটার সায়েন্সের কোনো টপিক? না, এগুলো সবগুলো হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্সের টপিক। এছাড়া আমার ডেটা স্ট্রাকচার, প্যাটার্ন, কানেকশন, রিলেশনশিপ, এগুলোকে এস্টাবলিশ করতে হয়, তা না হলে আমি একটা ভালো ডেটা, ভালো একটা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং মডেল বা একটা এআই মডেল তৈরি করতে পারবো না। তো এই কাজগুলো স্ট্যাটিস্টিক্স করে থাকে। তা আমরা যদি সামারি দেখি, বিভিন্ন হেলদি অ্যাজাম্পশন করা, ডেটার বিহেভিয়ার, ডেটার টেন্ডেন্সি নিয়ে সেই ডেটাগুলো থেকে বিভিন্ন টেস্ট করা, বিভিন্ন ফাইন্ডিংগুলোকে বের করা, ডেটা স্ট্রাকচার থেকে ডেটাকে স্টাডি করে বিভিন্ন মাল্টি ডাইমেনশনাল ডেটাকে অ্যানালাইজ করা, মানে ডেটা তো আর আপনার কয়েকশো না, কয়েক কোটি রো হয়ে আপনার কয়েক কোটি, এবং এটা জাস্ট আপনার অফলাইন ডেটা না, অনলাইন ডেটা কন্টিনিউয়াসলি ফিড আসতে থাকে এক সাইডে, আরেক সাইডে ডেটাকে অ্যানালাইজ হয়ে আউটপুট বের হতে থাকে। তো এই যে পুরো সিস্টেমটাকে যখন তৈরি করা হয় তখন এখানে একজন ডেটা অ্যানালিস্টের প্রয়োজন, বিজনেস অ্যানালিস্টের প্রয়োজন, ডেটা সায়েন্টিস্টের প্রয়োজন, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার প্রয়োজন, সবারই এখানের মধ্যে প্রত্যেকে কোনো না কোনো রোল আছে। তো ডেটা ক্রস ভ্যালিডেশন করা, ডেটা বিভিন্ন প্যাটার্ন ডিটেকশন করা, যেমন ধরেন কি এই যে আমরা এখন টেসলা কথা বলি অথবা অটোনোমাস কারের বা ড্রোনের কথা বলি, তো গাড়ি যখন যাচ্ছে, গাড়িতে কোনো ড্রাইভার নাই, সে কীভাবে বুঝবে সামনে কোনো একটা ব্যারিয়ার আছে, আমাকে ডানে বা বামে মুভ করতে হবে, অথবা সামনে কোনো একজন পার্সন বা কোনো কিছু চলে আসছে, সামনে ব্রেক করতে হবে? তার মানে হচ্ছে আমি ওই গাড়িকে বা ওই সিস্টেমকে বিভিন্ন ছবি দিয়ে বারবার বারবার লাখ লাখ কোটি কোটি ছবি দিয়ে তাকে ট্রেন করাচ্ছে এবং তাকে প্যাটার্ন বোঝাচ্ছে যে দেখো গাছের শেপ এরকম, মানুষের শেপ এরকম, একজন পেডেস্ট্রিয়ান রাস্তা দিয়ে পার হচ্ছে তার শেপ হচ্ছে এরকম, একটা কুকুর বা বিড়াল রাস্তা দিয়ে পার হচ্ছে এটা শেপ হচ্ছে এরকম, রাস্তায় যে সকল রেড লাইট, গ্রিন লাইটগুলো হয় বা বিভিন্ন অ্যারো থাকে, এটার মানে হচ্ছে এরকম, তোমাকে এতটুকু ডিস্টেন্সে যখন থাকবা তখন তোমাকে এরকম একটা স্পিডে স্লো করে তারপর তাকে মুভ করতে হবে। হ্যাঁ, গাড়ির রাস্তার মাঝখানে লাইন আছে সেই লাইন ধরে তোমাকে আগাতে হবে। এই যে বারবার তাকে শেখানো, এই যে ট্রেন করা, এটা আমরা কিভাবে করতেছি? মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআই মডেল দিয়ে আমরা করছি। বিভিন্ন রিপোর্ট জেনারেশন, চার্ট, গ্রাফ জেনারেশন, এগুলা বলেন অথবা বিভিন্ন সিমুলেশনের কথা বলেন, এই ধরনের সকল ক্ষেত্রে আমাদের স্ট্যাটিস্টিক্যাল নলেজটা থাকতেই হয়, তাছাড়া আমি আসলে এই ধরনের মডেল ডেভেলপই করতে পারবো না। ক্রস ভ্যালিডেশন করা, প্যাটার্ন ডিটেকশন করা, গ্রুপিং করা, রিপোর্ট জেনারেশন করা, অনেক কিছু এখানে আছে। যেমন ধরেন আমি যদি কিছু অ্যাপ্লিকেশনের কথা বলি যে পোস্ট সার্জারি রিকভারি, তো একজন সার্জারির পরে তার হেলথের কন্ডিশন কি, সে আসলে এস্টিমেট করতে হবে আমাকে যে আসলে সে কতদিনে রিকভার করতে পারবে, তার শরীরের ওই কাটা অংশের ঘা কতদিনে শুকাবে, বা তার আসলে ব্লাড প্রেশার বা তার অন্যান্য যেই হেলথ স্ট্যাটগুলো আছে সেখান থেকে আমি কীভাবে বুঝবো যে তার মোটামুটি রিকভারি হতে কয়দিন লাগতে পারে।
তো এই যে এস্টিমেশনটা আমাদের করতে হচ্ছে, দেখবেন যে বিভিন্ন জায়গায় কোম্পানি বিভিন্ন জায়গায় 11 অফার থাকে, যে কয়দিন পরে 11 অফার আপনি পাবেন, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ই কমার্স দিবে। তো ইনভেন্টরিকে ফোরকাস্ট করতে হয় যে আমার আসলে কতটুকু পরিমাণ এখন প্রোডাক্ট আছে, আমাকে এটা কতদিন এটা চলবে, কবে এটা আবার শেষ হতে পারে, আমাকে আবার কতটুকু প্রোডাকশন করতে হতে পারে। বিভিন্ন ধরনের অ্যাসেট, টাইম, ভলিউম, প্রাইস, সেন্টিমেন্ট, স্কোর, এগুলোর উপর বেস করে একটা ব্যাংকিং সেক্টরে আমি কাউকে একটা কার্ড দেবো কি দেবো না, তাকে আমি লোন দিব কি দিব না, বা তার আমি ক্রেডিট লিমিটটা, সে আরেকটা কার্ড নিতে যাচ্ছি, সেটা কি তাকে দেওয়া ঠিক হবে কি হবে না, এই ধরনের ডিসিশনগুলো কিন্তু জাস্ট হুট করে মন গড়া হয় না, এটার পেছনে ডেফিনেটলি ডেটা থাকে। সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করেই, প্রেডিকশন করেই আমাকে বের করতে হয়। এখন বর্তমানে কিন্তু বাংলাদেশে অনেক অনেক কিছু ব্যাংক আছে যে ব্যাংকে অলরেডি এমএল বেসড সিস্টেম তৈরি হয়ে গেছে, বানানো হয়েছে অনেক জায়গায়। আবার ধরেন হ্যারিকেন বা হচ্ছে হারিকেন বা হচ্ছে সাইক্লোন বেসড, ডিটেকশন বেসড বিভিন্ন মডেল আছে যেগুলো উইন্ড স্পিড, প্রেশার, হিস্টোরিক্যাল ট্র্যাক দেখে ডিসিশন নেয় যে আসলে নেক্সট ওয়েদার ফোরকাস্টিং কীরকম হতে পারে। ড্রাগ এফিকেসি, একটা ড্রাগ তৈরি করা হচ্ছে, এটা শরীরে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে, ক্লিনিক্যাল ট্রায়াল করতে যাচ্ছি, এই সিমুলেশন করতে গেলেও আমার কি লাগবে, এই এমএল মডেল, ডিএল মডেল লাগবে, এবং এটার পেছনে স্ট্যাটিস্টিক্স লাগবে। তো এটা আসলে বলতে গেলে শেষ করা যাবে না, অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে। তা আমাদের ডেটা সায়েন্সে সবার আগে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্ট্যাটিস্টিক্স সম্পর্কে খুব 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 ভালো একটা নলেজ থাকতে হবে। না হলে আপনি যদি একটা স্ট্যাটিস্টিক্সকে স্কিপ করে যেতে চান, আপনি হয়তো কোড দিয়ে হয়তো কিছু প্যাটার্ন ধরে বা কিছু চ্যাট জিপিটি থেকে ধরে আপনি হয়তো কিছু একটা দাঁড় করালেন, কিন্তু এটা কোনোদিনও হচ্ছে ঠিকভাবে কাজ করবে না, কারণ আপনি জানেনই না যে আমি এই কোডটা দিয়ে করবোটা কি, বা এই ডেটা দিয়ে করবো কি। তো আগে হচ্ছে ডেটাকে বুঝতে হবে, এবং ডেটাকে বুঝবো স্ট্যাটিস্টিক্স দিয়ে, অন্য কোনোভাবে আমি বুঝতে পারবো না। বাংলাদেশে গত 4 বছরে 5 বছরে যে ধরনের কোম্পানি বা ইন্ডাস্ট্রিগুলো ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, বি অ্যানালিস্ট, অনেকগুলো সেক্টর আছে মানে ডেটা সায়েন্সের, এগুলো কারা কারা নিচ্ছে বা কারা কারা আসলে মানে এই ধরনের লোক নিয়েছে বা তারা তাদের ডিপার্টমেন্ট ক্রিয়েট করেছে, এটার একটু একটা সামারি লিস্ট আছে। এটা আমাদের পার্সোনালি হচ্ছে আমরা হচ্ছে আমাদের টিম থেকে এটা ডেটা কালেক্ট করেছি লাস্ট 4 বছরে, বিডি জবস বা লিঙ্কডইন থেকে আমরা বিভিন্ন জায়গায় কালেক্ট করেছি। তো টেলিকমিউনিকেশন সেক্টরে যদি আমরা দেখি, গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, অ্যাম্বার আইটি, লিঙ্ক 3 টেকনোলজি, বা ব্যাংকিং সেক্টরে ব্র্যাক ব্যাংক, ইবিএল, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ই কমার্সের ক্ষেত্রে দারাজ, ইভ্যালি, চালডাল, পিকাবো, এরা সবাই এখন এমএল বেসড তাদের যে সফটওয়্যার সার্ভিস তারা তৈরি করছে এবং তারা ইউজ করছে। পাঠাও থেকে শুরু করে, হ্যাঁ, আমরা যদি টেকনোলজি বেসড যদি ধরি, যে স্টেশন 3, রেফ সিস্টেম, বা আপনার কাজী আইটি, সাউথ টেক, কনজিউমার গুডস যেটা এফএমএনজি, ইউনিলিভার বলেন, প্রাণা রেফেল, এসিআই, আবুল খায়ের গ্রুপ, আকিস গ্রুপে রিসেন্টলিও 2 মাস আগে আমাদের এখান থেকে সিভি নিছে, 5-6টা সিভি। ওটা এখন ভাইবা মনে হয় এখনো হয়নি, হয়তো হবে আর কি। ওই আকিস রিসোর্স একটা আলাদা টিম ইয়ে আছে, পার্ট আছে ওদের, একটা উইং আছে সাইড ভেঞ্চার, ওইখান থেকে ওরা নিচ্ছিল। আমার পরিচিত এক বড় ভাই আছে, আমার কাছে সিভি চাইছে, আমি মোটামুটি 6-7টা সিভি দিয়েছিলাম। এখান থেকে মনে হয় 3জনকে পরবর্তী ভাইবার জন্য ডাকছিল, রিটার্নের পরে ভাইবার জন্য ডাকছিল। যাক, ওখানে আর কি এখনও ওটার রেসপন্স পাই নাই। এছাড়া আপনি যদি দেখেন যে লজিস্টিক ট্রান্সপোর্টেশনে পাঠাও, সহজ, সুন্দরবন কুরিয়ার, পিক আপ বাংলাদেশ, মেঘনা গ্রুপ, হেলথ কেয়ার সেক্টরে অ্যাপোলো হসপিটাল, স্কয়ার হসপিটাল প্রচুর আছে এখানের মধ্যে, এনার্জি ইউটিলিটি, এনজিও সেক্টরে ব্র্যাক, ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক। আমি নিজেও ইউএসএইড এর প্রজেক্টে কাজ করছি, তাও আবার আজ থেকে 2 বছর আগে। মানে এরা অলরেডি আরও 2-3 বছর আগে থেকে এগুলো নিয়ে, যেহেতু বাইরের কোম্পানি বা বাইরের বিভিন্ন অ্যাফিলিয়েশন তাদের আছে, তো ওরা আর কি অলরেডি এগুলো নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এডটেক প্রতিষ্ঠানের মধ্যে 10 মিনিট স্কুল, শিখবে সবাই, আর অনেকগুলো আছে। তো ডেটা সায়েন্সে বাংলাদেশের গ্রোথ রেটে মোটামুটি যদি বলি যে ডেটা সায়েন্টিস্ট এবং বিজনেস অ্যানালিস্ট বেশ ভালো পজিশনে আছে। এইটা হচ্ছে 2 মাস আগে অগাস্টের হচ্ছে আমাদের বিডি জবসে, এটা আমি পার্সোনালি কালেক্ট করছি, যে এখানে আপনি যদি দেখেন যে অগাস্ট মাসে যে কয়টা জব অফার করা হয়েছে ডেটা সায়েন্স রিলেটেড জব, কথা আমি অন্য জব না, অনলি ডেটা সায়েন্স রিলেটেড জবের কথা যদি বলি, দেখেন এখানে ডেটা সায়েন্টিস্ট, ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ার, জুনিয়র ডেটা সায়েন্টিস্ট, ডেটা সায়েন্স স্পেশালিস্ট, স্ট্যান্ডার্ড গ্রুপ। এখানে অবশ্য আমাকেও ডাকছিল, আমি নিজেও গেছি, কিন্তু আমি যেটা চাইছি তারা এটা অতটা এফোর্ড করতে পারবে না, এই জন্য দেয় নাই। এআইএমএল ডেভেলপার, ডেটা সায়েন্টিস্ট, এসিআই গ্রুপ।
এআই এমএল ইঞ্জিনিয়ার, এআই এবং অটোমেশন ডেভেলপার, ডেটা সায়েন্টিস্ট। তো দেখেন এখানে যতগুলো আছে এর মধ্যে বেশিরভাগই হচ্ছে ডেটা সায়েন্টিস্ট, বাকিগুলা ডেটা ইঞ্জিনিয়ার বা ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট আছে। তো প্রতিনিয়ত এটার ডিমান্ড বাড়তেছে। এখন হয়তো এখানে আপনি 10টা দেখতে পাচ্ছেন, কয়েক মাস পরে হয়তো 20টা হবে, 30টা হবে, বাড়বেই। আমি যদি 2021-এর কথা বলি, 2022 দিকে, ওই সময়ে আমি নিজেও প্রতি মাসে একটু চেক করতাম যে কি কি ধরনের বা কারা কারা নিচ্ছে। তখন হয়তো 10 থেকে 12টা বা 13টার মতো প্রতি মাসে থাকতো। এখন সেখানে হয়ে গেছে আপনার এই 2025 এসে 30 থেকে 35টা প্রতি মাসে জব অফার থাকতেছে। তার মানে প্রচুর সেক্টর এখানের মধ্যে মানে আসতেছে, এবং এইগুলো একটা একটা না, দেখা যাচ্ছে এরকম জুনিয়র ডেটা সায়েন্টিস্ট লাগবে 3 জন, ওরা 3 জন হয়তো নেবে, বা ডেটা সায়েন্টিস্ট হেলথ কেয়ার সেক্টরে হয়তো 2 জন নেবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার লাইফ প্লাস বাংলাদেশ ল্যাবের একটা সিস্টার কনসার্ন, ওরা নিচ্ছে। তো কেন বলতেছি এটা, কারণ আমরা দিনকে দিন যত যাচ্ছি তত তো হচ্ছে আমরা ডেটার দিকে আমরা মুভ করতেছি, এবং ডেটা যত কালেক্ট করা হচ্ছে অনলাইন অফলাইন, প্রচুর ডেটা প্রতিনিয়ত কালেক্ট হচ্ছে। অনলাইনই এখন বেশি, কারণ সব কিছু এখন অনলাইন বেসড হয়ে গেছে। আমরা ফোনে ব্রাউজ করতেছি, আমরা মেল করতেছি, আমরা ধরেন আপনার কোনো প্রোডাক্ট আপনি দেখতেছেন, ব্রাউজ করতেছেন, বা প্রোডাক্ট আপনি কিনতেছেন, অনলাইনে ডেলিভারি হচ্ছে। আমরা সব জায়গাতেই অ্যাপস ইউজ করতেছি, ওয়েবসাইট ইউজ করতেছি। তো প্রচুর পরিমাণ প্রতিদিন মানে কোটি কোটি পরিমাণ ডেটা জেনারেট হচ্ছে, তৈরি হচ্ছে, এবং প্রত্যেকটা এরকম টেবুলার ফরম্যাটে প্রচুর ডেটা তৈরি হচ্ছে। আপনি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিই, বাংলাদেশে ডিবিবিএল রাজবাংলার বুথ কয়টা সারা বাংলাদেশে? মোটামুটি প্রায় 5,000-এর উপরে। এখন প্রত্যেকটা বুথে অন অ্যান অ্যাভারেজ যদি আমি 5 মিনিট পর পর যদি একজন কাস্টমার ধরি, তাহলে দিনে আমার একদিনে কাস্টমার তাহলে কেমন হচ্ছে, আমি যদি একটা হিসাব করি যে একদিনে আমার কি পরিমাণ রো, কারণ একটা ডেটা যখন হ্যাঁ ক্যালকুলেটর ওপেন করতে যাচ্ছিলাম, তা আমি যদি বলি যে 5,000 বুথ আছে প্রতিদিন 24 ঘন্টায়, আপনার একজন যদি আপনার 5 মিনিট সময় ধরে যদি খরচ করে, তাহলে এক্ষেত্রে আপনার এখানের মধ্যে 24 ঘন্টা ইন্টু আপনার প্রতি মিনিট, যেহেতু এখানের মধ্যে 5 12 60, আমি যদি 12 ধরি, তার মানে আপনি দেখেন একক দশক শত সহস্র অযুত লক্ষ 14 লক্ষ প্রতিদিন রোজ জেনারেট হচ্ছে শুধুমাত্র রাজবাংলার বুথ থেকে, অন্য জায়গার কথা বাদই দিলাম। তো এই যে এত বিশাল পরিমাণ ডেটা জেনারেট হচ্ছে, এখান থেকে আমাকে কোম্পানিকে বা ব্যাংকিং সেক্টরে বিভিন্ন ব্যাংকগুলোকে ডিসিশন নিতে হয় যে আসলে কি পরিমাণ আমার কোন এলাকাতে মানুষজন কি পরিমাণ কেনাকাটা করতেছে, অনলাইনে অফলাইনে কত পরিমাণ টাকা তুলতেছে, টাকা ট্রানজেকশন কতটুকু হচ্ছে, বা এখানের মধ্যে যারা ইউজ করতেছে কতটুকু পর্যন্ত টাকা তুলতে পারতেছে কিনা, বা এখানের মধ্যে কোন সময়টাতে হচ্ছে মূলত মানুষজন ইউজ করতেছে, বা কখন কেনাকাটা করতেছে। দেখেন এখানে কিন্তু দেখা যায় মানুষ টাকা কেন তুলতেছে, হয়তো কোনো কিছু কিনবে, খুবই স্বাভাবিক। তাহলে কখন কোন সময়টাতে কিনতেছে, তারা কি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত ইউজ করতেছে? আমি 3 ঘন্টা করে যদি এটা ব্রেকডাউন করি, তাহলে দেখা যাবে যে সন্ধ্যার বিকালের পরে মানুষজন বেশি বুথে যাচ্ছে, কারণ সন্ধ্যার পরে মানুষজন অনেকে কেনাকাটা করে, অফিস থেকে আসার সময় কেনাকাটা করে, অনেকে সারাদিন ঘরে আছে বা বাইরে হচ্ছে টুকটাক কেনাকাটা করার জন্য বাইরে বেরোচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা হিউম্যানের বিহেভিয়ারটাও এখান থেকে অ্যানালাইসিস করতে পারছি, যে কি ধরনের পারচেস তারা করতেছে, বা কি ধরনের না হলেও ওরা যদি ট্র্যাক করা যাচ্ছে না, অ্যাটলিস্ট ডাচ বাংলা কার্ড যেটা আছে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, এটা দিয়েও তো আমরা বুঝতে পারতেছি কোন ধরনের প্রোডাক্ট তারা কিনতেছে। তারা কি হচ্ছে বিউটি প্রোডাক্ট কিনতেছে, তারা কি ক্লোথ আইটেম কিনতেছে, তারা কি ইলেকট্রনিক আইটেম কিনতেছে। ওইভাবে তারা হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক্স হোক অথবা বিভিন্ন হেলথ কেয়ার বা আপনার ধরেন বিউটি রিলেটেড প্রোডাক্ট হোক, হ্যাঁ এদের সাথে হচ্ছে তখন ওদের বিভিন্ন এমইউ হয়, বিভিন্ন ধরনের ইয়া হয়, যে এরকম এরকম আপনি দেখবেন যে সব জায়গায় কিন্তু সব ব্যাংকের কার্ডের ডিসকাউন্ট থাকে না, ওরা স্পেসিফিক বলে দিচ্ছে এখানে এখানে হচ্ছে ডিসকাউন্ট আছে। এটা কি এমনি হয় না, এটার পিছনে ডেটা কাজ করতেছে, এটার পিছনে অ্যানালিসিস কাজ করতেছে, এটার পিছনে মেশিন লার্নিং কাজ করতেছে। তো এরকম অনেক জায়গাতে আমরা এখন দেখতে পাচ্ছি, এটা অভাব নেই। তো পরের পার্টটাতে আমি শুরু করার আগে অনেকক্ষণ ধরে কথা বললাম, এতক্ষণ ধরে যা যা বললাম, যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থেকে থাকে, ইউ ক্যান আস্ক মি। ইফতেখার, লুবাবা, শারমিন, তামজিদ, তায়েক? নাই, কারো কোনো কোশ্চেন নাই? ওকে। No, sir. তো
আমাদের কোর্স রিলেটেড কিছু টুকটাক কিছু মিথ, কিছু কোশ্চেন থাকে যেগুলো আমি সবসময় পেয়ে থাকি, সেগুলো একটু আপনাদেরকে শর্ট করে ছোট করে বলে দিই। কোর্স রিলেটেড কোশ্চেন, শিডিউলটা কি, ফি কি, ক্লাস টপিক কি, এটা আমি ওয়েবসাইটের মধ্যে একটু পরে দেখাবো। এটা রিকোয়ারমেন্ট কি, অনেকে জিজ্ঞাসা করে যে এই কোর্স করার রিকোয়ারমেন্ট কি। রিকোয়ারমেন্ট বলতে তেমন কিছুই না, আপনি যদি ছোটোবেলায় বেসিক ম্যাথ যদি ভালো বুঝে থাকেন, লিনিয়ার অ্যালজেব্রা বা হচ্ছে বিভিন্ন ধরনের ইকুয়েশন সলভ করা, এক্সের ভ্যালু বের করা, জিওমেট্রি, হ্যাঁ, এগুলো যদি আপনি ভালোভাবে করে আসেন তাহলে আপনার জন্য এনাফ। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা, এটা আমরা এখানে একদম বেসিক লেভেল থেকেই শেখাবো। তো সেক্ষেত্রে আর কি আপনার প্রয়োজন হবে না। প্রিরিকুইজিট এখানে তেমন কিছুই নেই, জাস্ট আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হইলে বেটার। যদি আপনি আর্টস কমার্সের ব্যাকগ্রাউন্ডের হন তাহলে আপনার জন্য এই কোর্সটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনি বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্টের যে কোর্সগুলো আছে সেগুলো আপনি যেতে পারেন। কোর্সের ইভালুয়েশন প্রসেস, আমরা বিভিন্ন কুইজ অ্যাসাইনমেন্টগুলো দিয়ে ইভালুয়েট করি, বিভিন্ন প্রজেক্টগুলো আমরা হাতে কলমে করাই এবং আপনাদের কাছ থেকে আমরা বিভিন্ন প্রজেক্ট আদায় করি। ইন্টার্নশিপের ব্যাপারটা অনেকে জিজ্ঞাসা করে যে ইন্টার্নশিপ দেই কিনা। এখন ইন্টার্নশিপটা এটা মূলত আমরা তো দেই না, এটা দেয় কোম্পানি। এখন কোম্পানির যখন রিকোয়ারমেন্ট আসে, সবসময় তো আর আসে না, হয়তো 3-4 মাস পর, 6 মাসে হয়তো 1-2 বার আসে, তখন তারা যখন চায় যে ইন্টার্নশিপের জন্য, তখন আমরা আমাদের এখান থেকে বেস্ট স্টুডেন্টদের বা টপ স্টুডেন্টদের সিভিগুলো ফরওয়ার্ড করি। প্রজেক্ট বেস বিভিন্ন কাজ যদি কেউ করতে চায়, লাইক ফর এক্সাম্পল বাইরের দেশে যেতে চায়, হায়ার স্টাডি করতে চায়, রিসার্চ প্রজেক্ট করতে চায়, রিসার্চ পেপার করতে চায়, তখন আমরা বিভিন্ন সাপোর্ট দিয়ে থাকি। আমি নিজে পার্সোনালি সেই ব্যাপারে হেল্প করে থাকি। কিছু কোশ্চেন আমি পাই, যেমন হচ্ছে যে ইজ ইট অনলি ফর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। না, এটা এখন শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের আন্ডারে না। মানে তারা আসলে একসময় দাবি করতো যে ডেটা সায়েন্স শুধুমাত্র আমরাই এটা হ্যান্ডেল করবো, কেউ হ্যান্ডেল করতে পারবে না। বিষয়টা আসলে তা না। ডেটা সায়েন্স এটা মানে কনসেপ্টটা স্প্রেড হইতে হইতে বা এটাকে আরও আপডেট হইতে হইতে এমন অবস্থা হয়ে গেছে যে এটা যে কোনো সেক্টরে যে কেউ করতে পারে। তবে হ্যাঁ, এটা আপনার ওই সেক্টরে বা ওই পার্টিকুলার জবের জন্য যে রিকোয়ারমেন্ট বা ওটার জন্য যে লার্নিং কার্ভ, সেটা হয়তো স্মুথ না, সবগুলোর ক্ষেত্রে সমান না। যেমন যদি কেউ বলে যে আমি তো আসলে ডেটা সায়েন্সে প্রোগ্রামিং ভালো পারি না বা বুঝি না, তো আমি কি পারবো কিনা এই ধরনের ক্যারিয়ার যেতে? হ্যাঁ, পারবেন। যেই জায়গাতে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুব বেশি এক্সপ্লিসিটলি ইউজ হয় না, এইসব জায়গায় পারবেন। যেগুলো মোস্টলি টুল বেসড, বিভিন্ন ধরনের সফটওয়্যার বেসড, ড্র্যাগ অ্যান্ড ড্রপ বেসড, তো সেগুলো কি, সেগুলো ধরেন আপনার ওই ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, কারণ ওই জায়গাতে আপনি এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, এইগুলো আপনি ট্যাবলিউ, এগুলো আপনাকে ইউজ করতে হয়। সো ওগুলা প্র্যাকটিস করা বা সফটওয়্যার ধরে কাজ করাটা ইজি। আবার ধরেন যদি এমন হয় যে কিছু কিছু জায়গায় আপনার খুবই ইনডেপথ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যাপ্লিকেশন দরকার হয়, যেমন ডেটা অ্যানালিস্ট, সরি ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা আর্কিটেক্ট বা ডেটা ইঞ্জিনিয়ারের কিছু অংশ আছে। তো এই সকল জায়গায় যেতে আপনার খুব বেশি ইনডেপথ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা দরকার। তো ওইখানে এটার পড়াশোনাটা একটু বেশি করতে হয় এবং ওইখানে থিওরি পার্ট অনেক বেশি। কারণ দেখা যায় যে ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারকে শুধুমাত্র কোড না, তাকে থিওরিটিক্যালি অনেক সাউন্ড হইতে হয়, অনেক খুব ইনডেপথ নলেজ জানা থাকতে হয়। তারপর কি যে সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্টরা এখানে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে। সায়েন্স ফ্যাকাল্টি যারা আছে, যেমন আমি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের কথা বলি অথবা পিওর সায়েন্সের কথা বলি, তাদের জন্য ডেটা সায়েন্টিস্ট বা এআই ক্ষেত্রে ক্যারিয়ার করার সুযোগ আছে, পারবে। একটু কষ্ট হবে, বাট পারবে। তো ডেটা সায়েন্স কি এটা একমাত্র জব টাইটেল? না, এছাড়া আরও অন্যান্য অনেক জব টাইটেল আছে। পিপল দোজ হু লার্ন ডেটা অ্যানালিটিক্স ক্যান শিফট টু এমএলডিএল অর এআই। হ্যাঁ, ইয়েস। যদি আপনি ডেটা অ্যানালিটিক্স বা আপনার বেসিক যেই ধরনের ফাংশন সফটওয়্যারগুলো আছে, টুলসগুলো আছে, যদি আপনি এগুলো ভালো পারেন, ভালো বুঝেন, তখন আপনার জন্য এমএলডিএল বা এআইয়ের দিকে ক্যারিয়ার শিফট করাটা একটু ইজি হবে। কেউ কি ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স 2 মাসে শিখতে পারে? না, শিখতে পারে না। এটা আসলে পসিবল না, কারণ আপনাকে এর পেছনে সময় দিতে হয়, পড়াশোনা করতে হয় এবং একজন ডেটা, আপনি যদি নিজেকে ডেটা সায়েন্টিস্ট পজিশনে নিজেকে তৈরি করতে চান, আমি বলবো যে মানে বেসড অন মাই এক্সপিরিয়েন্স আমি বলবো যে আপনাকে 8 থেকে 10 মাস এটার পেছনে খুব ভালোভাবে সময় দিতে হবে, প্রতিদিন অন্তত 2 থেকে 3 ঘন্টা, না হলে একটু প্রবলেম হবে। প্রথম দিকে হয়তো অত দেওয়া দরকার নেই, বাট শেষের দিকে আপনার পোর্টফোলিও ডেভেলপ করতে গেলে অবশ্যই আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নলেজ, আপনার যেটা স্ট্রাকচার নলেজ, স্ট্যাটিস্টিক্সের নলেজ, তার সাথে আপনার বিভিন্ন আপনার অবজেক্টিভ বেসড যেই
রিজনিংগুলো আছে সেটার লজিক্যাল নলেজ, অ্যালগোরিদমের নলেজ, ইকুয়েশন নলেজ বা অ্যালগোরিদমগুলো কিসের উপর বেস করে আসছে বিভিন্ন ইকুয়েশন সম্পর্কে আপনাকে জানতে হয়। তো এই হচ্ছে কিছু ব্যাপার। এছাড়া আরও কিছু আছে, যেমন কোনো কোর্স কি আছে যেটা কিনা A to Z কভার করে ডেটা সায়েন্সের? আনসার হচ্ছে নো। এটা আসলে কখনো পসিবল না, এবং এটা এখন পর্যন্ত এমন কোনো কোর্স আমি দেখি নাই যেটা A to Z কভার করবে। এটা আসলে সম্ভব না, কারণ প্রথমত ডেটা সায়েন্সের সেক্টরের অনেকগুলো পার্ট ভাগ করা আছে, তো সবগুলোকে একটা জায়গায় এনে A to Z করা পসিবল না। দ্বিতীয়ত ডেটা সায়েন্সে যেহেতু ক্যারিয়ার ট্র্যাক ভাগ করা আছে, তো এক এক ধরনের ক্যারিয়ার ট্র্যাকের রিকোয়ারমেন্টও হচ্ছে আলাদা, সেই হিসাবে কিন্তু A to Z করা সম্ভব না। আবার একটা ব্যাপার হচ্ছে যে ডেটা সায়েন্টিস্ট বা বিজনেস অ্যানালিস্ট এগুলো অনেক সময় হয় যে এগুলো কিছু নির্দিষ্ট স্পেসিফিক এরিয়ার বা ডোমেইনের মানুষজনের জন্য তৈরি করা হয়, তো অন্যরা কেউ এটা করতে পারবে না, বা করতে গেলে পারবে মানে একটু তার জন্য একটু কষ্ট হবে। তো দেখা যায় যে আপনার ধরেন ইন্ডিয়ার কোনো একটা ডেটা সায়েন্সের প্রোগ্রাম 6 মাসের বা 8 মাসের প্রোগ্রাম, ওইখানে যা পড়াবে, যদি আপনি ধরেন ইউরোপের কোনো একটা কান্ট্রির যদি একটা অনলাইন প্রোগ্রামের দিকে তাকান, যেটা কম্পেয়ার করেন, অবশ্যই আপনি কিছু না কিছু জায়গায় আপনি মিল পাবেন, কিছু জায়গায় আপনি অমিল পাবেন। তো ওরকমভাবে কেউ কোনো টপিক হয়তো অ্যাড করে, কেউ হয়তো অ্যাড করে না। তো দেখা যায় যে হয়তো ইন্ডিয়ান মার্কেটে হয়তো কোনো জিনিস হয়তো এই মুহূর্তে প্রয়োজন নেই বা না শিখলেও চলবে, অপশনাল, হয়তো ইউরোপিয়ান মার্কেটে ওই স্কিলটা তার থাকা জরুরি। তাহলে সেই হিসাবে আপনি যখন দেশের বাইরের বিভিন্ন কোর্সগুলো দেখবেন, আপনি দেখবেন যে কিছু না কিছু মিল থাকবে, কিছু না কিছু অমিল থাকবে। তারপরে আসে কি, যে ডেটা সায়েন্স ইজ অল অ্যাবাউট কোডিং, ইজ দ্যাট ট্রু? নো, ডেটা সায়েন্স শুধুমাত্র কোডিং না, এখানে আপনার ইনডেপথ থিওরিটিক্যাল নলেজ জানতে হয়। মানে একটা ডেটাকে বোঝার জন্য ডেটা সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকতে হয় যে ডেটার মুভমেন্ট কীরকম, ডেটার ক্যারেক্টারিস্টিক্স কীরকম, ডেটাগুলোর ডিস্ট্রিবিউশন কীরকম। তারপরে ডেটা থেকে বিভিন্ন মেজারমেন্ট বের করতে হয়, লাইক মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা বাইভেরিয়েট অ্যানালাইসিস, মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস, এগুলো কীভাবে কাজ করে, তাদের মধ্যে রিলেশনশিপগুলো কীরকম, হ্যাঁ, বা হিট ম্যাপটা কীভাবে কাজ করে, এবং এখান থেকে আমি বিভিন্ন ক্লাসিফিকেশন ম্যাট্রিক্স বের করব, বিভিন্ন হাইপোথিসিস টেস্ট করব। এগুলো কিন্তু জাস্ট সরাসরি কোডিং জানতে হবে, নট নেসেসারি। এটার সাথে আপনার আরও কিছু থিওরিটিক্যাল নলেজ থাকতে হয়। তারপর একটা কোশ্চেন আসে এরকম, যেটা আমি বেশিরভাগ সময় পেয়ে থাকি, যে পাইথন জানলে কি জব পাওয়া পসিবল কিনা? এখনকার বর্তমানে সিচুয়েশনে না, আগে হয়তো বাট এখন হচ্ছে না, কারণ এখন কোম্পানি চায় যে পাইথন বা অন্য যে কোনো সফটওয়্যারের বিভিন্ন স্কুল, এইটা আসলে এখনকার সময় ইউটিউব দেখে বা চ্যাটজিপিটি দেখে যে কেউ শিখতে পারে, বাট একজন ভালো ক্যান্ডিডেটের মধ্যে যেই সকল গুণাবলী থাকতে হয়, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট গুণাবলী হচ্ছে তার ডেটা সম্পর্কে নলেজ কেমন, স্ট্যাটিস্টিক্স সম্পর্কে নলেজ কেমন। কারণ আমাদের এখান থেকে যারা জব পেয়েছে বা জব করতেছে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, আমার পরিচিত অনেকেই আছে, তো আমি তাদের সাথে কথাবার্তা বলি, জিজ্ঞেস করি যে আসলে কী ধরনের কোশ্চেন করে। সো ওদের আনসারটা হচ্ছে এরকম যে যে ভাইয়া যদি 10টা কোশ্চেন করে, এর মধ্যে 7টা কোশ্চেনই করতেছে আপনি স্ট্যাটিস্টিক্স থেকে। তো বলছে আপনার যেভাবে শিখাইছেন আমার জন্য প্রবলেম হয় না, আমি আনসার দিতে পারছি, কিন্তু তারা স্ট্যাটিস্টিক্স থেকে বেশি কোশ্চেন করতেছে কেন? কারণ বিষয়টা হচ্ছে এরকম, আমি যেটা পরে বুঝলাম, যে আমি নিজেও কয়েকটা জায়গায় 2020-21 এরকম, আমি নিজে যে ইন্টারভিউ দিয়ে তা না, আমিও কয়েকটা জায়গায় ইন্টারভিউ দিয়েছি বা কয়েকটা জায়গায় কাজ করেছি, বিভিন্ন কনসালটেন্সি করেছি। কনসালটেন্সি তো এমনি দেবে না, তার আগে হচ্ছে ইন্টারভিউ নেয়, সেই ইন্টারভিউ আমি দিছি। এখন বিষয়টা হচ্ছে যে তারা হচ্ছে কোশ্চেন করে যে একটা ক্যান্ডিডেটের স্ট্যাটিস্টিক্স সম্পর্কে ইন্টারনাল নলেজ কেমন, ইনডেপথ নলেজ কেমন। যদি ভালো থাকে তাহলে বাদ বাকি টুলস তার শিখে ফেলতে বেশি দিন সময় লাগবে না, এটা কোম্পানিও বুঝে। কোম্পানি যদি প্রেশার দিয়ে বলে যে আপনাকে 1 সপ্তাহের মধ্যে পাইথন শিখতে হবে, আপনি পড়ি কি মরি, আপনি আপনার চাকরি বাঁচানোর জন্য হলেও রাত দিন খাইতে আপনার পাইথন শিখবেন, কোম্পানি এরকম ভালো করে জানে। কিন্তু কোম্পানি যদি বলে যে আপনার স্ট্যাটিস্টিক্স নলেজ নেই, 1 সপ্তাহে শিখতে হবে, কোম্পানি নিজেও জানে যে এটা তার পক্ষে সম্ভব না, এবং যাকে বলা হয়েছে সেও জানে যে এটা আমার পক্ষে সম্ভব না। সো থিওরিটিক্যাল নলেজ জানাটা খুবই জরুরি, না হলে এই সেক্টরে গেলে আপনার শুধুমাত্র টাকা আর সময় নষ্ট হবে, শেখার কিছু হবে না। তারপর একটা কোশ্চেন আসে, এটা হচ্ছে আমাদের কোর্সের ভিডিও অ্যাক্সেস নিয়ে আর কি, যে এটা আসলে কয় বছর থাকে। এখন এটা আসলে বলতে গেলে আজীবনই থাকবে, কারণ আমরা ভিডিওগুলো ইউটিউবে প্রাইভেট করে দিই, তো ইউটিউব যতদিন আছে ততদিন থাকবে। তবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনারা নিজেরাই হচ্ছে 2 বছর পর এই ভিডিওগুলো খুব একটা দেখবেন না। কারণ প্রশ্ন করবেন যে কেন ভাই দেখবো না কেন, টাকা দিয়ে কোর্স করছি, ভিডিও দেখবো না কেন? দেখবেন না এই কারণে যে 2 বছরের মধ্যে আপনার টেকনোলজি চেঞ্জ হবে, কনসেপ্ট চেঞ্জ হবে, টুলস চেঞ্জ হবে। আজ মানুষ পাইথন বলতেছে,
আর 2-3 বছর যাক, মানুষ বলবে পাইথন ব্যাকডেটেড। আমি বলে দিচ্ছি, এখন একটা টুলস নিয়ে কাজ করতেছে, এক্সেল তো অলরেডি ব্যাকডেটেড হয়ে গেছে। এখন এখন আপনার মাইক্রোসফট কি করছে জানেন? মাইক্রোসফট হচ্ছে এখন এক্সেলের সাথে, মানে এক্সেলের মধ্যে ওরা পাইথন অ্যাড করছে, এবং এটার সাথে কিছু এআই টুলস বা এআই কিছু অ্যাপ্লিকেশন বা ফাংশন তারা অ্যাড করছে। কারণ যদি এই কাজগুলো না করে, শুধু এক্সেল দিয়ে মাইক্রোসফট চলবে না, এক্সেল একটা সময় ডেড হয়ে যাবে, অলরেডি অ্যাকচুয়ালি ডেডের পর্যায়ে। কারণ মাইক্রোসফট ছাড়াও এখন আরও অনেক, হয়তো মাইক্রোসফটের মধ্যে জায়ান্ট না, বাট তারপরেও মাইক্রোসফটের এক্সেলের চেয়ে বেটার ফাংশনালিটি সম্পন্ন অনেক এআই টুলস বা অনেক আদার্স সফটওয়্যার চলে আসছে। আপনি ম্যাকের কথা বলেন, ম্যাকে বেসড বা হচ্ছে লিনাক্স বেসড, এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলো এক্সেলের চেয়ে বেটার কাজ করে। বা এখন হচ্ছে আপনার অ্যানালাইসিসের ক্ষেত্রে পাওয়ার বিআই একটা সময় ছিল, বাট পাওয়ার বিআই এখনও চলতেছে, না বলবো না, বাট পাওয়ার বিআই থেকেও অ্যাডভান্স জিনিস চলে আসছে, সেটা হচ্ছে আপনার মাইক্রোসফট ফেব্রিক। যদিও ফেব্রিক এটা এন্টারপ্রাইজ লেভেলে ইউজ করে, ইন্ডিভিজুয়াল লেভেলে ইউজ করতে আপনি ফকির হয়ে যাবেন, প্রতি মাসে 60-70 টাকা আপনি শুধুমাত্র সাবস্ক্রিপশন ফি দিতে পারবেন না। তো এটা বেসিক্যালি হচ্ছে এন্টারপ্রাইজ লেভেলে যারা হিউজ বড় বড় কোম্পানি, তারা হচ্ছে এই অ্যাডভান্স ফিচারটা নিতে পারে। তবে আপনি একটা ফ্রি ইমেল দিয়ে, মানে ফ্রি ইমেল প্রতি মাসে নতুন করে একটা ইমেল অ্যাড্রেস তৈরি করবেন আর 1 মাস করে ফ্রি ইউজ করতে পারবেন। তাও সেটা বেটা ভার্সনে বা আপনি স্টুডেন্ট ভার্সনে বা ফ্রি ভার্সনে খুব একটা বেশি অ্যাক্সেস পাবেন না। তারপর একটা কোশ্চেন আসে যে ক্যান আই স্কিপ স্ট্যাটিস্টিক্স টু বি ডেটা সায়েন্টিস্ট? না, জীবনও সম্ভব না। আপনাকে ডেটা সায়েন্টিস্ট হতে গেলে স্ট্যাটিস্টিক্স লাগবেই, এটা ছাড়া কোনো গতি নেই, কোনো মাফ নাই। এই কিছু কোশ্চেন আমরা পেয়ে থাকি। এখন আপনারা এখানে যারা আছেন, আমার মনে হয় আপনাদের মধ্যে যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে কিছু কিছু কোশ্চেন হয়তো এগুলোর সাথে মিল হতে পারে, ম্যাচ করতে পারে। এনিওয়েজ, বাংলাদেশের কারেন্ট যে জব সিচুয়েশন, সেগুলো সম্পর্কে যদি আমি অলরেডি আপনাদেরকে একটা আইডিয়া দিয়েছি আর কি। স্যালারি স্ট্রাকচার যদি বলি, যে ডেটা সায়েন্টিস্টের ইনিশিয়াল স্টার্টিং স্যালারি এজ এ জুনিয়র ডেটা অ্যানালিস্ট, জুনিয়র ডেটা সায়েন্টিস্টের স্যালারি আপনার 40 থেকে 50 থেকে শুরু হয় জুনিয়র লেভেলেই। আফটার 1 to 2 ইয়ার্স এটা তখন হয়ে যায় আপনার 80 থেকে 100K। যাদের মোটামুটি 4-5 বছরের অভিজ্ঞতা থাকে তারা 200K পর্যন্ত ড্র করতে পারে মাসে। সো ডেটা সায়েন্টিস্ট বলেন বা ডেটা অ্যানালিস্ট বলেন, এই সেক্টরটা হচ্ছে খুব বুমিং একটা সেক্টর, এবং কেউ যদি ভালো করা শুরু করে তাহলে তার ক্যারিয়ারের গ্রোথ খুব দ্রুত। ক্যারিয়ার গ্রোথ মানে টাকা পয়সার গ্রোথ যদি বলি, খুব দ্রুত এটা উপরের দিকে চলে যায়। অন্য কোনো সেক্টরে এত দ্রুত ক্যারিয়ার গ্রোথ হয় না, স্যালারি স্ট্রাকচারের গ্রোথ এত দ্রুত বাড়ে না, এই ক্ষেত্রেই বাড়ে। এই ডেটা সায়েন্সের সেক্টরই আসলে বেশি হয়। তো বিভিন্ন ডেটা সায়েন্সের যে জব সেক্টরগুলোর কথা আমরা বলি, সেখানে দেশে এবং দেশের বাইরে যে ধরনের জবগুলো আমরা দেখে থাকি, যেগুলো টাইটেল, জবের টাইটেল বা ক্যারিয়ার ট্র্যাক ধরে যদি আমরা চিন্তা করি, ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা আর্কিটেক্ট, এমএল ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট। এছাড়া কিছু স্পেসিফিক কিছু জব রুল আছে, যেমন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, মার্কেটিং অ্যানালিস্ট, ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট, এসসিএম অ্যানালিস্ট। এগুলো হচ্ছে স্পেসিফিক ওই টাইপের পড়াশোনা করে আসছে বা ওই ডোমেইন নলেজ জানে, এই ধরনের মানুষরাই হচ্ছে এই সেক্টরে যেতে পারে। ধরেন কেউ ফাইন্যান্সে পড়াশোনা করছে, সে যদি আপনার অ্যানালিটিক্যাল টুলস, সফটওয়্যার নলেজ, পাইথন এগুলো যদি সে শিখে, তাহলে খুব সহজেই ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট এরকম একটা পজিশনে খুব ভালো স্যালারিতে শিফট করতে পারবে। বা ধরেন কেউ মার্কেটিং সেক্টর থেকে আসছে, কেউ সাপ্লাই চেন থেকে আসছে, কেউ মেডিকেল সেক্টর থেকে, কেউ ইন্ডাস্ট্রি সেক্টর থেকে আসছে, জাস্ট তাকে ডেটা অ্যানালিটিক্সের যেই সকল টুলস, সফটওয়্যারগুলো আছে আর কিছু বেসিক নলেজ যদি সে জানে, 5-6 মাসে 7 মাসে যদি সে প্রিপারেশন নেয়, তাহলে এই ধরনের জব সেক্টরে সে খুব সহজেই যেতে পারবে। এগুলো হচ্ছে কিছু স্পেসিফিক টাইপের জব সেক্টর। আর নর্মাল জব সেক্টরগুলো হচ্ছে এগুলো। এর মধ্যে বাংলাদেশে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে বেশি ডিমান্ড হচ্ছে বিজনেস অ্যানালিস্টের, এটা হচ্ছে ফার্স্ট পজিশনে আছে। ডেটা অ্যানালিস্ট হচ্ছে সেকেন্ড পজিশন, ডেটা সায়েন্টিস্ট হচ্ছে থার্ড পজিশনে আছে। তারপর আপনার আসে এমএল ইঞ্জিনিয়ার বা আপনার এমএল ডেভেলপার ফোর্থ পজিশনে। তারপর আপনার, এটা আসলে আমি বলতেছি না, এটা জাস্ট একটা আনুমানিক হিসেবে বলতেছি, কম বেশি হইতেই পারে। ডেটা আর্কিটেক্ট বা এআই বাংলাদেশে অতটা বেশি না, হাতে গোনা, আমি অত মানে 6 মাসে 1-2টা পাই, বাট অত বেশি না। বেশিরভাগই আপনার ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ডিবিএমএস টাইপের ডেটা সায়েন্টিস্ট এরাই ঘুরে ফিরে আসে। তো এগুলো হচ্ছে মানে কিছু জব টাইটেল বা জব রোলগুলোর নাম কথা বললাম। তো
অনেকগুলো অ্যাপ্লিকেশনের কথা বলছি, এখানে আরো কিছু অ্যাপ্লিকেশন আছে, এগুলো আমরা দরকার হলে পরে আবার একটু রিকল করব। আমরা একটু মূল আলোচনায় চলে আসি যে এই যে আমরা যে স্ট্যাটিস্টিক্সের কথা বললাম, এর সাথে এখন আমাদের যেটা শিখতে হয় সেটা হচ্ছে মেশিন লার্নিং, পাইথন অথবা আর যেটাতে আপনি শিখেন। মেশিন লার্নিংয়ে আমাদের যে ধরনের অ্যালগোরিদমগুলো নিয়ে কাজ করতে হয়, সুপারভাইজ মেশিন লার্নিং অ্যালগোরিদমের মধ্যে কী কী আছে, লিনিয়ার, লজিস্টিক, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, সাপোর্ট ভেক্টর মেশিন, কে মিনস বা গ্রেডিয়েন্ট বুস্টিং, নাইভ বেস, নিউরাল নেটওয়ার্কস, এগুলো হচ্ছে আমাদের সুপারভাইজড লার্নিং অ্যালগোরিদম। আমরা যে কোর্স করাচ্ছি এখানের মধ্যে যারা ভর্তি হবেন বা যারা আমাদের কোর্সের মডিউল দেখছেন, মোটামুটি এখানে সবগুলোই আমরা কভার করি। আনসুপারভাইজডের মধ্যেও দেখা যায় এখানে আপনার অনেকগুলো আমরা কভার করে থাকি, কে মিনস, হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, ডিবি স্ক্যান, পিসিএ, অটো এনকোডার, এগুলো ইউজ আমরা করি। সেমি সুপারভাইজড সেলফ ট্রেনিং, লেভেল প্রোপাগেশন আছে। তো যেমন রেইনফোর্সমেন্ট লার্নিং, এগুলো সবগুলো আমরা কভার করি না, এটা আমরা খুব একটা কভার করি না, বাট থাকে কিছু আইডিয়া থাকে। এনসেম্বল মেথড ক্লাস্টারিং, এটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমরা এটা কভার করি, বিকজ রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে এনসেম্বল এবং ক্লাস্টারিংটা খুব বেশি ইউজ হয়ে থাকে। তো একজন ডেটা সায়েন্টিস্টে আমি যদি বলি যে আমার তো অনেকগুলো নলেজ লেভেল আছে যেখান থেকে আসলে আমরা শিখতে চাচ্ছি, তাহলে এখন একজন ডেটা সায়েন্টিস্টের জন্য কোন কোন এরিয়াগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে শেখা ইম্পর্টেন্ট। তো এইটাকে আমরা বলেছি, এই যে গ্রাফ দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে স্পাইডার গ্রাফ, স্পাইডারের মতো দেখতে পাচ্ছেন, স্পাইডারের জালের মতো। এটার সেন্টার পয়েন্ট হচ্ছে 0 আর একদম টপ লেভেল হচ্ছে 100, সব জায়গায় এখানের মধ্যে 100। তো এইটা দিয়ে আসলে কি বোঝায়, এটা হচ্ছে যে আপনারা একটা মার্কিং সিস্টেম দিয়ে যদি আমি বলি যে 0 থেকে কোন সাইডে সবচেয়ে বেশি পরিমাণ এটার ইম্পর্টেন্স আছে। সো অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট আমি যদি একদম টপ লেভেল টাচ করতেছি সেগুলো যদি তাকাই, এমএল মডেলিং, স্ট্যাটস, তারপরে একটু কম হচ্ছে এক্সপেরিমেন্টেশন, বাকিগুলো কিন্তু অত বেশি না, উপর দিকে যায় না, নিচের দিকে আছে। সো আমি যদি এটাকে 0 এবং এটাকে যদি 100 ধরি, তাহলে এটা আপনার 80%, 60%, 40%, 20% যদি এরকম ব্রেকডাউন করি, তাহলে দেখবেন যে ডেটা ভিজুয়ালাইজেশন বা স্টোরি টেলিং, বিজনেস ইনসাইট, এগুলো কিন্তু 60-70% ইম্পর্টেন্স। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোথায়, মেশিন লার্নিং, মডেলিং এবং স্ট্যাটিস্টিক্স, এক্সপেরিমেন্টেশন। ইভেন আপনার মনে করেন যারা কিনা এমএল অপসে আছে, হ্যাঁ, বা ডেটা ইঞ্জিনিয়ার, তাদের হচ্ছে আবার এগুলো ইম্পর্টেন্ট। যারা কিনা বিজনেস অ্যানালিস্ট, তাদের হচ্ছে আবার এটা ইম্পর্টেন্ট। সো সব নলেজ একজনের পক্ষে নেওয়া সম্ভব নয় এবং সব নলেজ আসলে দরকারও নাই। আপনি যেই সেক্টরে যেতে চান সেই সেক্টরের সাথে রিলেভেন্ট শুধুমাত্র ওই স্কিলগুলো আপনাকে শিখতে হবে, দ্যাটস অল।